হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন রইল প্রেমের নিমন্ত্রণ, লেখিকা ইউসুরা রিমু, পর্ব নাম্বার 29। এই গল্পের পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সায়রের এই কথা যেন বিস্ফোরণের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। পুরো করিডোর নিস্তব্ধ হয়ে গেল। বেলার শরীর কেঁপে উঠল। সে বিস্ফোরিত চোখে সায়রের দিকে তাকিয়ে রইল, যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। পাশে দাঁড়িয়ে থাকা হীরা দ্রুত এগিয়ে এসে বেলাকে শক্ত করে জড়িয়ে ধরলো, কারণ সে বুঝতে পারছিল এই মুহূর্তে বেলা আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। চারপাশের সবাই নিঃশব্দে দাঁড়িয়ে রইল, কেউ বিস্ময়ে হতবাক, কেউ অবিশ্বাসে স্থির, আবার কেউ ভাবতেই পারছে না সায়র সত্যি সবার সামনে এই ঘোষণা দিলেন। করিডোর জুড়ে তখন নিস্তব্ধতা। সায়রের শেষ কথাটি যেন উপস্থিত প্রত্যেকটি মানুষের মনে একসঙ্গে বজ্রপাতের মতো আঘাত করেছে। আমি বেলাকে বিয়ে করব। মাত্র একটি বাক্য, কিন্তু ওই একটি বাক্যই মুহূর্তের মধ্যে পুরো পরিবেশের রং বদল করে দিল। কিছুক্ষণ আগেও যেখানে গুঞ্জন, কটূক্তি আর অভিযোগের পুরো করিডোর ভারী হয়ে পড়ছিল, সেখানে এখন নেমে এসেছে গভীর ভারী নীরবতা। শত শত মানুষের চোখ একসঙ্গে স্থির হয়ে আছে সায়রের চোখ মুখের দিকে, যেন এখন সবাই অপেক্ষা করছে আবার তিনি কি বলেন। বেলা যেন নিজের শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার মুখে কোনো ভাষা নেই, চোখের পানি থেমে গেছে, কিন্তু সেই বিস্ফোরিত চোখগুলো বারবার সায়রের মুখের দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে সে এখনো বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ আগে যেই মানুষটা সবার সামনে নিজের নির্দোষতা প্রমাণ করতে চেষ্টা করছিল, তিনি এখন সবার সামনে বিয়ে করার ঘোষণা দিয়ে দিলেন। এরা শক্ত করে বেলার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে এই মুহূর্তে বেলা মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। এদিকে অধ্যাপক মোস্তফুজুর রহমান দীর্ঘক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। তার দীর্ঘ শিক্ষকতার জীবনে অসংখ্য জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, কিন্তু এমন ঘটনার সাক্ষী তিনি আগে কখনো হননি। কিছুক্ষণ পর ধীর পায়ে সায়রের সামনে এসে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকালেন। কয়েক সেকেন্ড নীরব থাকার পর গম্ভীর কণ্ঠে বললেন, সায়র, তুমি কি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এই সিদ্ধান্ত নিয়েছো, নাকি পরিস্থিতির চাপে আবেগপ্রবণ হয়ে বা রাগ হয়ে এমন কথা বলছো? সায়র এক মুহূর্ত সময় নিল না। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, জি স্যার, আমি সম্পূর্ণ সচেতন অবস্থায় এই সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার প্রতিটি কথার দায়িত্ব নিতে প্রস্তুত। প্রিন্সিপাল আবার বললেন, একটা মেয়ের সম্মান রক্ষা করা অবশ্যই একটা ভদ্র মানুষের দায়িত্ব, কিন্তু সম্মান রক্ষা করা আরো অনেক পথ আছে। বিয়ে করা জীবনের অনেক বড় সিদ্ধান্ত। রাগ, অপমান বা আবেগের বশে হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আজ তুমি যা বলছো, কাল যদি তার জন্য অনুশোচনা হয়। সায়রের চোখের কঠোরতা আরো স্পষ্ট হয়ে উঠল। স্যার, আমি কখনো রাগের মাথায় সিদ্ধান্ত নিই না। আর একটা কথা আমি খুব ভালো করেই জানি, আজ যদি আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, তাহলে কাল এই কলেজের প্রতিটি করিডোরে, প্রতিটি কক্ষে, এমনকি এই শহরের প্রতিটি অলিগলিতে বেলার চরিত্র নিয়ে আঙুল উঠবে। মানুষ প্রমাণ চাইবে না, সত্য জানবে না, শুধু অপবাদটাই ছড়িয়ে বেড়াবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন নির্দোষ মেয়ের জীবন ধ্বংস হতে দেখতে পারবো না। আমি ওর ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। আর কণ্ঠের দৃঢ়তা উপস্থিত প্রত্যেক মানুষকে স্তব্ধ করে দিল। একজন শিক্ষক ধীরে ধীরে বললেন, সায়র, বিষয়টা আরেকবার ভেবে দেখো। তুমি বেলাকে বিয়ে করলেই যে সব সমাধান হয়ে যাবে তারও নিশ্চয়তা নেই। সায়র শান্ত অথচ অটল কণ্ঠে উত্তর দিল, ভাবার সময় আমি পেরিয়ে এসেছি স্যার, এখন সিদ্ধান্ত বাস্তবায়নের সময়। এই কথাটা শোনার পর আবারও চারদিকে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। উনি সত্যিই বিয়ে করবেন? এত বড় সিদ্ধান্ত এইভাবে এখনই কলেজে বিয়ে হবে নাকি? প্রিন্সিপাল এবার চারপাশে তাকিয়ে সবাইকে চুপ থাকার ইশারা করলো। কলেজের সম্মান রক্ষার্থে সে সায়রের কথা মেনে নিল। তারপর অফিস সহকারীকে ডাকলেন, রবিউল। জি স্যার। অবিলম্বে একজন কাজের সঙ্গে যোগাযোগ করো। তাকে বলো কলেজে জরুরি ভিত্তিতে আসতে হবে, যত দ্রুত সম্ভব যেন পৌঁছে যান। অফিস সহকারী কিছুক্ষণ বিস্ময়ে সায়র আর অধ্যক্ষের দিকে তাকিয়ে রইলেন, তারপর মাথা নেড়ে দ্রুত অফিসের দিকে চলে গেল। সায়র এবার নিজেই সামনে এগিয়ে এলেন। স্যার, আর একটা অনুরোধ আছে। বলো। আমার বাবা সারোয়ার খানকে খবর দেয়া হোক, তাকে দ্রুত কলেজে আসতে বলুন। একটু থেমে আবার বললেন, আর বেলার বাবা, আমার চাচা বাসর খানকেও খবর দিন। মেয়ের অভিভাবক হিসেবে তার উপস্থিত সবচেয়ে বেশি প্রয়োজন। অধ্যাপক কয়েক মুহূর্ত সায়রের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারছিলেন ছেলেটা শুধু মুখে কথা বলছিলেন না, সে সত্যিই নিজের সিদ্ধান্ত বাস্তবে রূপ দিতে প্রস্তুত। তিনি অফিসের আরেকজন সহকারীকে ডেকে বললেন, অবিলম্বে সারোয়ার খান সাহেবকে আর বাসর খান সাহেবকে ফোন করা হোক। বলবে বিষয়টা অত্যন্ত জরুরি, তারা যেন দ্রুত কলেজে চলে আসে। জি স্যার।
কর্মচারী দ্রুত সেখান থেকে চলে গেল। এই দৃশ্য দেখে উপস্থিত সবার বিস্ময় যেন আরো বেড়ে গেল। তাহলে কি সত্যি বিয়ের ব্যবস্থা করা হচ্ছে কলেজেই? এমন ঘটনা তো কোনোদিন শুনিনি। কেউ অবিশ্বাসে মাথা নাড়ছে, কেউ আবার মোবাইল বের করে পরিচিত জনকে ফোনে ঘটনা বলতে শুরু করেছে। কেউ কেউ লুকিয়ে লুকিয়ে সম্পূর্ণ ঘটনা ভিডিও করছে। অন্যদিকে বেলা যেন এখনো বাস্তবে ফিরতে পারছে না। সে ধীরে ধীরে মাথা তুলল, চোখ দুটো লাল হয়ে গেছে, কান্নার কারণে কণ্ঠ ভারী হয়ে এসেছে। অনেক কষ্টে বলল, স্যার আপনি আপনি কি করছেন? সায়র কোনো উত্তর দিল না। বেলা আবার বলল, আপনি রাগের মাথায় এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন না। মানুষ আমাকে নিয়ে যা খুশি বলুক, আমি সব সহ্য করব, কিন্তু আপনার ভবিষ্যৎ, আপনার সম্মান আরো নষ্ট হবে আমাকে বিয়ে করলে। কথাগুলো বলতে বলতেই তার গলা ভেঙে গেল। সে আবারও বলল, দয়া করে এই সিদ্ধান্ত বদলে ফেলুন, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশব্দে তাদের কথোপকথন শুনছিল। সায়র ধীরে ধীরে বেলার দিকে এগিয়ে এলো। তার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। গম্ভীর কণ্ঠে বলল, শুনে রাখ বেলা, আমি কখনো জীবনে আবেগের বয়সে সিদ্ধান্ত নেইনি, আজও নেইনি। আর একবার যে সিদ্ধান্ত নিয়ে ফেলি, পৃথিবীর কোনো শক্তি আমাকে সেই সিদ্ধান্ত থেকে এক চুলও সরাতে পারবে না। সে আরো দৃঢ় কণ্ঠে বললেন, আজ শুধু তোমার সম্মানের প্রশ্ন না, আজ আমার নীতিরও প্রশ্ন। শুধু তোর নয়, তোর সঙ্গে সঙ্গে আমার চরিত্রের দিকেও আঙুল তুলেছে। সায়রের প্রতিটি শব্দ যেন করিডোরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। বেলা আর কোনো কথা বলতে পারলো না। সে শুধু নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। আর সবচেয়ে বড় বিষয়, সায়র যে জেদ করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, বেলা এখন 100% শিওর। তার মনে হচ্ছিল কয়েক মিনিটের মধ্যেই যেন তার পুরো জীবন অচেনা মোড়ে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ আগেও সেই শুধু নিজের নির্দোষতা প্রমাণ করতে চাইছিল। আর এখন কলেজে কাজে আসছেন, তার বাবা বাসুর খান আসছেন, তার চাচা সারোয়ার খানও আসছেন, আর উপস্থিত শত শত মানুষ অপেক্ষা করছে আজ এই কলেজের প্রাঙ্গণে হয়তো এমন একটা ঘটনার সাক্ষী হতে, যা তাদের জীবনের গতিপথ চিরদিনের মধ্যে বদলে দেবে। বেলা শুধু নির্বাক চোখে সায়রের দিকে তাকিয়ে রইল। তার কাছে সবকিছু যেন অবিশ্বাস্য এক স্বপ্নের মতো লাগছিল। একটি এমন স্বপ্ন যার শেষ কথা সে নিজেও জানে না। কিন্তু বেলাও তার কথায় অটল। সে কোনোভাবেই সায়রকে বিয়ে করবে না। পুরো কলেজ জুড়ে যেন এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। একদিকে করিডোর জুড়ে দাঁড়িয়ে শত শত মানুষের গুঞ্জন, অন্যদিকে কলেজ অফিসে একের পর এক ফোন করা হচ্ছে। পরিবেশটা এতটাই অস্বাভাবিক যে স্বাভাবিকভাবে নিঃশ্বাসটা নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বেলা এখনো নির্বাক দাঁড়িয়ে আছে। তার চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুরেখাগুলো স্পষ্ট। বুকের ভিতরটা কাঁপছে। বারবার মনে হচ্ছে এ যেন তার জীবন না, অন্য কারোর জীবনের দুঃস্বপ্ন। সে সামনে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ প্রিন্সিপাল অফিসের একজন কর্মচারী দ্রুত হেঁটে এসে বলল, স্যার সারোয়ার খান সাহেবের সঙ্গে কথা হয়েছে, আর বাসুর খান সাহেবও আসছেন। দুইজনেই বলেছে যত দ্রুত সম্ভব কলেজে পৌঁছাবেন। অধ্যাপক ধীরে মাথা নাড়লেন, ঠিক আছে। কয়েক মুহূর্ত পর কয়েকজন কর্মচারী এসে জানালো, স্যার কাজী সাহেবের সঙ্গেও কথা হয়েছে, তিনি প্রায় 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। এই একটি বাক্যে আবারও চারদিকে বিস্ময়ের ঢেউ তুলল। সত্যিই তাহলে বিয়ে হবে? এটা কি সম্ভব? কলেজে এমন ঘটনা কোনোদিন শুনিনি। পুরো কলেজ এখন আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের অপেক্ষায় নেই, যেন সবাই অপেক্ষা করছে একটি সিদ্ধান্তের। এদিকে তানিয়ার শরীর ঠান্ডা হয়ে এসেছে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে একবার সায়রের দিকে তাকায়, একবার বেলার দিকে তাকায়, তারপর কাপা হাতে নিজের অন্যার কোণটা চেপে ধরে। মনের ভিতরে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, এ কি করলাম? সে শুধু চেয়েছিল বেলাকে অপমানিত করতে, চেয়েছিল সায়রের চোখে বেলাকে ছোট করে দিতে, কিন্তু তার সাজানো ষড়যন্ত্রে আজ সায়র নিজেই বেলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তানিয়ার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই কলেজের প্রধান ফটকের সামনে পরপর দুটো বিলাসবহুল গাড়ি এসে থামলো। গাড়ি দুটো থেকে দ্রুত নেমে এলেন বাসর খান এবং সারোয়ার খান। দুইজনের পরনেই এখনো অফিসের ফর্মাল পোশাক। কয়েক মুহূর্ত আগেও তারা নিজ নিজ ব্যবসায় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল। হঠাৎ কলেজ থেকে আসা জরুরি ফোন পেয়ে সবকিছু ফেলে তড়িঘড়ি করে চলে এসেছেন। কলেজের করিডোরে এত ভিড় দেখে দুইজনেই বিস্ময়িত হয়ে গেল। বাসর খানের বুকের ভিতরটা অকারণে ধপ করে উঠল, মনে অজানা আশঙ্কা। তিনি দ্রুত ভিড়ের ভিতর দিয়ে সামনে এগিয়ে গেলেন। এর মুহূর্তে তার চোখ পড়ল বেলার ওপর। মেয়েটার চোখ কান্নায় ফুলে লাল হয়ে আছে, মুখটা সম্পূর্ণ ফ্যাকাশে, দুই হাত ধরে আঁচলটা চেপে ধরে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। সেই দৃশ্য দেখে বাসর খানের বুকের ভিতরটা যেন মোচড় দিয়ে উঠল। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, প্রায় দৌড়ে গিয়ে মেয়ের সামনে দাঁড়ালেন। বেলা! কাপা কণ্ঠে মেয়েকে ডেকে দু হাতে মুখটা তুলে ধরলেন তিনি। মা, কি হয়েছে? কে তোকে কি বলেছে? কথা বল মা।
বাবার কণ্ঠ শুনে বেলা আর নিজেকে সামলে রাখতে পারলো না। আব্বু একটি শব্দই উচ্চারণ করে বাবার বুকে মুখ লুকিয়ে হাওমাও করে কেঁদে উঠলো। বাসর খান শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরলেন। কাঁদিস না মা, আমি এসে গেছি। আমি থাকতে তোকে কেউ কষ্ট দিতে পারবে না। আগে আমাকে বল কি হয়েছে। কিন্তু বেলা কোনো উত্তর দিতে পারলো না। সে শুধু বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলল। এই দৃশ্য থেকে চারপাশের অনেকেরই বুক ভারী হয়ে উঠল। অন্যদিকে সারোয়ার খান গভীর দৃষ্টিতে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছিলেন। বেলার মুখের গাম্ভীর্য আর বেলার অসহায় মুখখানি তার চোখ এড়ালো না। তিনি ধীরে ধীরে অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সামনে এসে দাঁড়ালেন। স্যার, ফোনে শুধু বলেছিলেন জরুরি বিষয়। কি হয়েছে দয়া করে আমাদের সব খুলে বলুন। অধ্যাপক মোস্তাফিজুর রহমান কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। তার মুখের গাম্ভীর্য আরো বেড়ে গেছে। উপস্থিত শত শত মানুষের সামনে তিনি কোনো তাড়াহুড়ো করে কিছু বলতে চাইলেন না। তিনি ধীরে ধীরে বাসর খান ও সারোয়ার খানের দিকে তাকিয়ে বললেন, আপনারা দুইজন দয়া করে শান্ত থাকুন। আমি শুরু থেকে পুরো ঘটনা বলছি। বাসর খান তখনও এক হাতে বেলাকে আগলে রেখেছেন। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। স্যার, আগে শুধু এতটুকু বলুন, আমার মেয়েকে কে কি বলেছে? অধ্যাপক শান্ত গলায় বলল, আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ আছে বাসার সাহেব, চিন্তা করবেন না। কথাটা শুনে বাসর খান কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বুকের ভিতরের অস্থিরতা একটুও কমলো না। তিনি আবার বললেন, তাহলে ও এইভাবে কাঁদছে কেন? কি হয়েছে ওর সঙ্গে? অধ্যক্ষ এবার সায়রের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে শুরু করলেন। কিভাবে বেলাকে সায়রের নাম করে এই কক্ষে ডাকা হয়েছিল, কিভাবে সায়র সেইখানে গিয়ে ভিতরে আটকা পড়েছিল, তারপর দরজা খুলতে সবাই কি দেখেছিল, এটাও ঘটনা বাদ দিল না। সব কথা শেষ হতেই বাসর খান কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ধীরে ধীরে মেয়ের দিকে তাকালেন। বেলার মাথা এখনো নিচু, চোখ থেকে অনবরত পানি ঝরছে। বাসর খানের মনটা আবার মোচড় দিয়ে উঠল। তিনি কাপা হাতে বেলার মাথায় হাত রেখে বললেন, বেলা। বেলা ধীরে ধীরে মুখ তুলল। আব্বু, বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি কোনো ভুল করিনি। এই কথাটুকু বলে সে আবার কান্নায় ভেঙে পড়ল। বাসর খান সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। চুপ, একদম চুপ, তোকে কোনো কৈফিয়ত দিতে হবে না। আমার মেয়েকে আমি চিনি। পৃথিবীর সবাই যদি তোকে ভুল বোঝে, তবুও আমি কখনো তোকে ভুল বুঝবো না। কথাগুলো শুনে বেলা আরো জোরে কেঁদে উঠল। তার পাশে দাঁড়িয়ে থাকা অনেকের চোখও ভিজে উঠেছে। এদিকে সারোয়ার খান এতক্ষণ এক দৃষ্টিতে নিজের ছেলের দিকে তাকিয়েছিলেন। অবশেষে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, সায়র, আমি একটা কথার উত্তর চাই। জি বাবা। পাই বলছে তুমি এখানে একটা বড় সিদ্ধান্ত নিয়েছো, সেটা কি সত্যি? সায়র কোনো দ্বিধা না করে বলল, জি সত্যি। তুমি বেলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো? জি বাবা, আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসবো না। বাসর খান অনেকক্ষণ ধরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। তার দৃষ্টি স্থির হয়ে আছে সায়রের মুখের ওপর। সেই মুখে কোনো দ্বিধা নেই, কোনো অস্থিরতা নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা স্পষ্ট। কিন্তু তবুও একজন অভিভাবক হিসেবে তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো। তিনি ধীরে ধীরে এক পা সামনে এগিয়ে এলেন। গভীর দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বললেন, সায়র, ছোটবেলা থেকে তোকে নিজের ছেলের মতো মানুষ হতে দেখেছি। তোকে আমি খুব ভালো করেই চিনি। তুই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিস না, কিন্তু আজ যে শুনলাম সেটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। বলতো, এত বড় সিদ্ধান্ত কেন নিলি? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে একবার কথা বলার প্রয়োজন বোধ করলি না? চারপাশে তখন পিনপতন নিরাপত্তা। প্রত্যেকটি মানুষ চোখ বড় বড় করে কথোপকথন শুনছে। সায়র কয়েক সেকেন্ড নীরবে চাচার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত, স্থির অথচ দৃঢ় কণ্ঠে বলল, চাচু, আমি জানি আপনাদের সবার মনে অনেক প্রশ্ন জমে আছে, আর সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের পাওয়ার অধিকার আছে। কিন্তু এই মুহূর্তে আমি শুধু এতটুকু বলতে পারি, আমি কোনো আবেগের বশে বা কারোর চাপে পড়ে এই সিদ্ধান্ত নেইনি। সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। বিস্তারিত সব কথা আমি বাসায় গিয়ে আপনাদের সামনে বসে বলবো। এখন শুধু আমার উপর বিশ্বাস রাখুন। বাসর খান কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তা। তিনি আবার বললেন, আমি তোকে বিশ্বাস করি বাবা, কিন্তু শুধু আমার বিশ্বাসে তো কিছু হবে না বাবা। একটা পরিবারের সিদ্ধান্ত শুধু তো একজনের ইচ্ছেতে হয় না। তোর মা মমতাজ বেগম, তিনি কি এই বিয়ে মেনে নেবেন? আমি তাকে চিনি, তিনি খুব সহজে রাজি হবেন না, বরং এই সিদ্ধান্ত শুনে কোনো বড় ঘটনা ঘটিয়ে ফেলবে। সায়রের চোখে বিন্দু মাত্র দ্বিধা দেখা গেল না। সে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আম্মু কি বলবেন তা পরে দেখা যাবে। কে রাজি হবে কে রাজি হবে না সেসবের দায়িত্ব আমার, আমি নিজেই সব সামলাবো। সেসব সামলানোর দায়িত্ব আমার, কিন্তু আজ আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসবো না, কারণ আমি জানি আমি ভুল করছি না। সায়রের কথাগুলো এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চারণ হচ্ছিল যে
উপস্থিত অনেকেই তা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই শাহরিয়ার খান ধীর পায়ে এগিয়ে এলেন। তিনি প্রথমে ছেলের দিকে তাকালেন, তারপর বাসর খানের দিকে। কয়েক মুহূর্ত নীরব থেকে শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বললেন, বাসর, আমি সায়রকে তোমার থেকে একটু বেশি চিনি। ওর একটা স্বভাব কোনোদিন বদলায়নি। ও কখনো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেয় না, আর যদি কখনো নেয় তাহলে সেটা অনেক ভেবে চিন্তেই নেয়। তাই আজও আমি ওই বিশ্বাস করি। একটু থেমে তিনি বেলার দিকে তাকিয়ে বললেন, তারপর আবার বললেন, আর একটা কথা, বেলা তো আমাদের পরের কেউ না, ও আমাদেরই মেয়ে। ছোটবেলা থেকেই আমার চোখের সামনেই বড় হয়েছে, কোলে পিঠে করে বড় করেছি। যদি আল্লাহর ইচ্ছা অন্য কেউ শহরের বউ হয়ে আসে, অন্য কেউ আসবে না, ঘরের মেয়েই ঘরে থাকবে। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। শাহরিয়ার খানের কথাগুলো শুনে অনেকেই বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকালো। বাসর খানও কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। ঠিক সেই মুহূর্তেই না। আচ্ছা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।